ভারতের এই যে দিল্লিতে বিধানসভার যে নির্বাচন হয়ে গেল সম্প্রতি এবং তার ফলাফল চলে আসলো। তো ওই বিধানসভায় মোট আসন সংখ্যা কত? 70। তো দেখা গেল যে সেখানে এইবার বিজেপি একেবারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 48টা আসনে জিতে তারা কিন্তু ক্ষমতায় চলে আসছে। আর ওখানে পরপর দুইবার যারা ক্ষমতায় ছিল সে আম আদমি পার্টি, যার নেতা হলো কেজরিওয়াল। তো সেই কেজরিওয়ালের দল হয়েছে কত? 22টা। মজার ব্যাপার হচ্ছে যে পরপর দুইবার তারা ক্ষমতায় থাকলেও এই যে বিজেপি জিতে গেল, তাই না? দেখেন যে এখানে এই যে কেজরিওয়াল কিন্তু তা এমন কোনো অভিযোগ করে না যে এখানে কারচুপি হয়েছে, রিগিং হয়েছে, ভোট কাটাকাটি হয়েছে, না, এই সমস্ত কোনো কিছুই বলে নেই। না বলে কিন্তু বিজেপিকে কি করছে, তারা অভিনন্দন জানিয়েছে। এই যে দেখেন, এই যে কেজরিওয়াল ছবি দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু বাংলাদেশ থেকেই এই খবরটা প্রচার করা হয়েছে। কি বলছে? নির্বাচনে হেরে বিজেপিকে অভিনন্দন জানালেন কেজরিওয়াল। বাংলাদেশের মিডিয়া থেকেই যে খালি প্রচার করা হয়েছে তাই না, আমি ওই যে ভারতের মিডিয়াতেও দেখলাম যে কেজরিওয়াল এসে নিজেই বলছেন যে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি এই বিজেপিকে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এখানে কেজরিওয়াল কিন্তু বলতে পারতো এই বিজেপি ক্ষমতায় আছে, অর্থাৎ তারা গোটা দেশে লোকসভার অর্থাৎ গোটা ভারতে এখন এই বিজেপি ক্ষমতায় না, তো শাসন ব্যবস্থা, প্রশাসন, পুলিশ সব কিছুই তো তাদের নিয়ন্ত্রণে। কিন্তু যখন দিল্লি এই যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু তারা কোনো প্রশাসনিক হস্তক্ষেপ করে নাই, অর্থাৎ নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের জন্য সমস্ত রকম সাহায্য সহযোগিতা করছে, এবং এর ফলে কিন্তু একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কিভাবে এটা সম্ভব? কারণ ওই দেশের নির্বাচন কমিশন একেবারে সম্পূর্ণ স্বাধীন। ফলে হচ্ছে কি, এখানে এই কেজরিওয়াল কিন্তু একেবারে একটা কথাও না বলে যারা জিতছে নিয়ম অনুযায়ী তাদেরকে অভিনন্দন উনি জানালেন। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এখন চিন্তা করা যাক বাংলাদেশেও কিন্তু কয়েকবারই নিরপেক্ষ ইলেকশন হয়েছে, আমরা জানি। যেমন 1991 সালে, তারপরে 2008 সালে, তারপরে 1995 বা 96 সালে। হ্যাঁ, এই সময়েও কিন্তু নিরপেক্ষ ইলেকশন হয়েছে। কিন্তু হওয়ার পরেও যারা নাকি হেরে গেছে তারা কি কখনো এরকম যারা নাকি জিতে গেছে তাদেরকে কোনোদিন অভিনন্দন জানিয়েছে? কোনোদিনও জানায় নাই। অর্থাৎ এই ধরনের কালচার এই বাংলাদেশের মানুষের মধ্যে নাই, রাজনৈতিক দলের মধ্যে তো নাই, সাধারণ মানুষের মধ্যেও নাই। এর কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ তো বেসিক্যালি গণতান্ত্রিক না, এরা তো গণতন্ত্র পছন্দ করে না। এরা একটা কথা আমি বারবার বলি, বাংলাদেশের মানুষ ক্ষমতার পরিবর্তন চায় কিন্তু গণতন্ত্র চায় না। এখন গণতন্ত্র না চাইলে ক্ষমতার যে সুষ্ঠুভাবে পরিবর্তন হয় না, এটা তারা বুঝে না, এইটা জিনিসটা বোঝে না। এবং ঠিক এই কারণে কিন্তু বাংলাদেশে যেটা হয়, যেহেতু গণতন্ত্র এরা বোঝে না, রাজনৈতিক দলরা নিজেরাও গণতন্ত্রের চর্চা করে না, এবং ওরা নিজেরাও জানে যে পাবলিকই তো গণতন্ত্র চায় না, তাহলে তারা কেন গণতন্ত্রের চর্চা করবে বলেন? ফলে হচ্ছে কি, যারাই ক্ষমতায় যায় তারাই গিয়ে ওই ক্ষমতা থেকে আর নামতে চায় না। তো এই সমস্ত বিচার বিবেচনা করে কিন্তু ওই যে এরশাদের পতনের পর 1991 সালে পতনের পর তখন কিন্তু একটা আইন করা হলো যে ঠিক আছে, অতঃপর বাংলাদেশে ইলেকশনগুলো হবে কি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তাহলে আর ইলেকশনে কোনো রকম কোনো ওই পক্ষপাত অথবা প্রভাব বিস্তার এগুলো কোনো কিছুই হবে না। ভালো কথা। এবং আমরা দেখছি যে এটা ছিল গোটা পৃথিবীতে একটা কমপ্লিটলি পিকুলিয়ার একটা সিস্টেম। কারণ এটা একদিকে মানে এটাই বলে নির্দেশ করে যে বাংলাদেশের মানুষ আসলে সভ্য না, গণতান্ত্রিক না, এরা কাউকে বিশ্বাস করে না, একে অন্যকে কাউকে বিশ্বাস করে না। কিন্তু একটা সভ্য জাতিতে তো এটা হওয়ার কথা না। সভ্য জাতিতে মানুষকে বিশ্বাস করবে, একে অন্যের প্রতি আস্থা রাখবে, একে অন্যের প্রতি সম্মান দেখাবে, তাই না? যারাই ক্ষমতায় থাক, ইলেকশনের সময় তারা কেন প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে ইলেকশনকে ম্যানিপুলেশন করার চেষ্টা করবে? দিস ইজ নট দ্য সিমটম অফ ডেমোক্রেসি অ্যান্ড অলসো সিভিলাইজেশন। যে বা যারাই ক্ষমতায় থাক, নির্বাচন কমিশন হবে কমপ্লিটলি স্বাধীন একটা সত্তা,
এবং তারাই দেশে নিরপেক্ষ ইলেকশনের আয়োজন করবে এবং যে বা যারাই ক্ষমতা থাক তারা জাস্ট সাহায্য করবে, এর বাইরে কিছু না। পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশের সিস্টেম কিন্তু ওটাই। কিন্তু বাংলাদেশে আমরা কেন সেটা চালু করতে পারলাম না? কারণ আমরা তো গণতান্ত্রিক না, আমরা তো কাউকে সম্মান দিই না, নিজেরাও সম্মান পাই না। অর্থাৎ আমাদের একে অন্যের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই, সম্মান নেই, শ্রদ্ধা নেই, যে কারণে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চালু। অনেকে মানে গাল ভুলিয়ে বলে, দেখো দেখো তত্ত্বাবধায়ক সরকার কত একটা ভালো সিস্টেম, এর সাথে ভালো সিস্টেম আর হয় না। কিন্তু এটা যে আসলে একটা দেশ যে কতটা অসভ্য সেটাই প্রমাণ করে, আনসিভিলাইজড এটাই প্রমাণ করে, এই কমন সেন্সটা তাদের নাই। পৃথিবীতে মানুষ মানুষকে বিশ্বাস করবে, মানুষের প্রতি মানুষের সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, and this will be the norm of human beings. We are human beings and we are civilized. Why? Because we respect each other and we trust each other, and that's the criteria of human being, that's the characteristics of human being. কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কিন্তু এইগুলা অ্যালাউ করি না। আর ঠিক এখানে কিন্তু ধর্ম চলে আসে। কেন ধর্ম চলে আসে? কারণ হচ্ছে পৃথিবীর সিংহভাগ মুসলিম দেশে এই ধরনের গণতন্ত্র আপনারা দেখবেন না। কেন মুসলিম দেশে এই গণতন্ত্র দেখা যায় না? আসলে বিষয়টা যে শুধুই মাত্র মুসলিম দেশে তা কিন্তু না, অনেক অমুসলিম দেশেও কিন্তু এটা আছে, যেমন মায়ানমার, তারপরে যেমন ধরেন যে নর্থ কোরিয়া, কিছু কিছু দেশ আছে। বাট সিংহভাগ অমুসলিম দেশে সেখানে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত, তাই না? এটা তো নিশ্চিত করে বলা যায়। কিন্তু এটা কেমন ধরনের কথা যে পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, কত 55-56টার মতো, প্রত্যেকটা দেশে আপনি দেখবেন যে সেখানে গণতন্ত্র চালু নেই, নাম কাও আসতে। আর একবার কেউ ক্ষমতায় গেলে, ধরেন কোনোভাবে একটা নির্বাচন হলো, দেখা যাবে যে সে ওই যুগের পর যুগ ধরে ওভাবেই ক্ষমতায় আছে। যেমন ধরেন যে রিসেপ তাইয়েপ এরদোগান, তাই না? তুরস্কে, ওখানে কিন্তু ইলেকশন হয়, দেখেন তো 20 বছরের উপরে সে ক্ষমতায়। এটা কিভাবে সম্ভব? 20 বছরের উপরে ক্ষমতা আছে, দেশের জনগণকে একেবারে সে খুব ভালো রাখছে, শান্তিতে রাখছে। বিষয়টা তো আসলে তা না। আসলে হচ্ছে কি, সেখানে ভোট রিগিং হয়, ইনফ্লুয়েন্স করে, তাই না? আর অধিকাংশ দেশে তো রাজা, বাদশাহ, সুলতান, বিশেষ করে আরব দেশগুলোতে সেখানে সেই অবস্থা আছে। পশ্চিমা দেশগুলা এই মুসলিম দেশগুলোতে গণতন্ত্র চালুর জন্য বহু চেষ্টা করছে, বহু রংবাজি করছে তারা, কিন্তু আসলে তারা একটা জিনিস বোঝে নাই যে মুসলমানরা গণতান্ত্রিক হতে পারে না শুধু তাদের ধর্মীয় মূল্যবোধের কারণে। কারণ ইসলাম ডাজন্ট অ্যালাউ ডেমোক্রেসি। অ্যাজ পার ইসলাম, ডেমোক্রেসি ইজ হারাম, ইললিগাল. Because Islam says all power comes from Almighty Allah. But what does democracy say? Democracy says all powers come from mass people. And that's why it's a shirk. It's the partnership with Almighty Allah. And that's why it's quite illegal, quite haram in Islam. And that's why Muslims can't be democratic at all. And they don't respect democracy. মুসলমানদের ডেমোক্রেটিক হওয়া বা মুসলমানদের মধ্যে গণতন্ত্র চর্চায় তাদের সর্বপ্রথম বাধা হচ্ছে তাদের ধর্ম। এইটা মুসলমানরা আবার মানতে চায় না। বাংলাদেশের মুসলমান তো একেবারেই মানতে চায় না। যদি ইদানিংকালে এসে আমরা ওই অন্তত হুজুরদের মুখ থেকে ক্লিয়ার কাট বক্তব্য শুনি যে তারা বলে ইসলামে গণতন্ত্র হারাম, আর এদের কাছ থেকে সাধারণ মানুষ শোনে। কারণ গণতন্ত্র হারাম শুধুমাত্র যে ওই ডেফিনিশন অনুযায়ী তাই কিন্তু না। ডেমোক্রেসি মানে কি? আপনি একে অন্যের সমালোচনা করবেন, একে অন্যের মতবাদের সমালোচনা করবেন, তাই না? কিন্তু ইসলামে কঠিনভাবে নিষেধ। ইসলামী যে বিধিবিধান, এগুলোকে কোনো সমালোচনা করা যাবে না। বিকজ ইট হ্যাজ কাম ফ্রম অলমাইটি আল্লাহ, অ্যান্ড আল্লাহ ক্যান্ট ডু এনিথিং রং, and that's why how can you criticize that laws and doctrines come from Almighty Allah? You can't. এবং যদি আপনি সেই সমালোচনা করেন, then you will be a blasphemer and the punishment will be beheading. খল্লা পড়ে যাবে। তারপরে নবীর কোনো কর্মকাণ্ডের সমালোচনা করা যাবে না। অর্থাৎ নবী যা যা করছেন হাদিসে বা সিরাতে যা যা লেখা আছে, আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা উল্লেখ করা যাবে না। উল্লেখ তো করা যাবেই না, বরং আরও বলতে হবে যে দিস ইজ দ্য আইডিয়াল সিস্টেম। দ্যাট মিনস হি ইজ দ্য মোস্ট আইডিয়াল পারসন ফর অল টাইম, অ্যান্ড ইউ শুড ফলো হিম ব্লাইন্ডলি উইদাউট এনি কোশ্চেন।
ওই যে নবীর যে ওই 13-14টা ওয়াইফ ছিল সবাই জানে, এবং এরপরও বিশ্বাস করতে হবে মুহাম্মদ ইজ দ্য বেস্ট আইডিয়াল পারসন ফর অল টাইম হু উইল বি ফলোড বাই মুসলিমস টিল দ্য ফাইনাল জাজমেন্ট ডে, তাই না? তারপরে উনি যে ওই আয়েশাকে কত বছর বয়সে বিয়ে করেছিলেন? 6 বছর বয়সে, তাই না? তো এটাই কিন্তু মানতে হবে যে দিস ইজ দ্য আইডিয়াল ম্যারেজ। এখন গণতান্ত্রিক সিস্টেমে তো বিষয়টা ভিন্ন, সেখানে তো মানুষ চিন্তা ভাবনা করে যে সমাজে কী ধরনের সিস্টেম হবে, যেমন কিসে মঙ্গল কিসে অমঙ্গল ইত্যাদি ইত্যাদি, এবং দিন বদলের পালায় আইন কানুনের পরিবর্তন হবে, নীতিবোধের পরিবর্তন হয়, ডায়নামিক নট স্ট্যাটিক ডায়নামিক। ইসলাম তো একটা স্ট্যাটিক সিস্টেম, অর্থাৎ স্থির সিস্টেম। 1450 বছর আগে যে সিস্টেম হজরত মুহাম্মদ নামে কথিত একজন নবী দিয়ে গেছেন, দ্যাট উইল বি ভ্যালিড টিল দ্য ফাইনাল জাজমেন্ট ডে অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো ইট no matter how much you disagree with the laws and doctrines given by Muhammad, the prophet of Islam. এটাই হলো মূল সমস্যা। হলো এখানে এই জন্যে এই যে বাংলাদেশে 5 আগস্টের পরে, মানে 5 আগস্ট একটা গণ অভ্যুত্থান হলো না, আপনি দেখছেন যে যারা নাকি গণ অভ্যুত্থান করেছে তারা একটা বারের জন্য বাংলাদেশে ডেমোক্রেসি চালু করবে এই কথা বলে না, অথচ বাংলাদেশের মানুষ মনে মনে চাইছিল যে এরা যা চালু করবে সেটা হবে ডেমোক্রেসি। শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, এখন নিরপেক্ষ ইলেকশন হবে, অন্য একটা দল ক্ষমতা আসবে, এরকমই চাইছিল মানুষ। আবার বিশাল সংখ্যক লোকজন চাইছিল ঠিক আছে তাহলে এখন ইসলামী শাসন চালু হোক, এই গণতন্ত্রবাদ। অর্থাৎ বাংলাদেশের মানুষ আসলে জানেই না তারা কি চায়। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু জানে না যে তারা আসলে জানেই না যে তারা আসলে বাংলাদেশে কী চায়। আর ঠিক সেই কারণেই কিন্তু বাংলাদেশেই যে অরাজকতা, যখনই অরাজকতা শুরু হয় তখন পাবলিক আবার এটা সমালোচনা করে, কিন্তু এরা বোঝে না যে এই যে অরাজকতাগুলো তৈরি হচ্ছে এটা তাদের কারণে। অর্থাৎ যেহেতু তারা জানে না যে তারা কী চায়, আর ওই সুযোগেই কিন্তু মানুষ অরাজক হয়ে ওঠে, তাই না? তো যাই হোক, আমি জানি যে তারপরেও বাংলাদেশের মুমিন মুসলমানরা এই পার্শ্ববর্তীদের ভারতের থেকেই যে গণতান্ত্রিক আচার অনুষ্ঠান এগুলো শিখবে, এটা তো প্রশ্নই ওঠে না। কারণ অ্যাজ পার ইসলাম নন মুসলিমস আর দ্য ওর্স্ট অফ অল ক্রিয়েচর, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই দে ক্যান্ট লার্ন এনিথিং ফ্রম দ্য ওর্স্ট ক্রিয়েচর। নো, সর্বনিম্ন বা সর্বনিকৃষ্ট প্রাণীর কাছ থেকে কি সর্বোচ্চ শ্রেণীর মানুষ কি কিছু শিক্ষা করে নাকি? না, এটা তো কোয়াইট ইম্পসিবল। মুসলমানরা মনে করে দে আর দ্য বেস্ট ক্রিয়েচার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড অল নন মুসলিমস, মেইনলি হিন্দু পিপল হু আর অ্যাকচুয়ালি মুশরিকিনস অ্যাজ পার ইসলাম, they are considered to be the worst of all creatures. How can the best human beings can learn something from worst creature called mushrikins who are Hindu people in India? বাংলাদেশের মানুষ কখনোই এগুলো শিখবে না। এই যে এখন চলছে না বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি, বাংলাদেশের মানুষ কী চায় তা তো জানেই না। এই ফাঁকে ওই যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও জানে পাবলিক কী চায় সে বিষয়ে তারা নিশ্চিত না, এই জন্য তারা যতদিন ইচ্ছা খুশি ক্ষমতায় থাকবে। এবার এমন হতে পারে যখন দেখবে যে বেগতিক হয়তো ইলেকশন দিবে, কিন্তু যারা নির্বাচিত হয়ে আসবে তারা কি আসলে ডেমোক্রেসি চায় নাকি, বা তারা ডেমোক্রেটিক নাকি? না। এবং দেখবেন যে এরা ওই নির্দিষ্ট সময় পর, মানে 5 বছর পর এরা ক্ষমতা থেকে যাইতে চাইবে না, এবং এরা ঠিকই দেখবেন যে এমন কায়দা কানুন করবে যে নিজেরাই আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকতে চাইবে। এইভাবে হয়তো 2-1 টার্ম বা 2-3 টার্ম যেই যাবে দেখবেন যে এই বাংলাদেশের মানুষকে আবার আন্দোলন করতে হবে, আবার গো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ আবার কিন্তু ওই গোড়ায় ফিরে যেতে হবে, আবার আন্দোলন করতে হবে, আবার মানুষ মরবে, আবার গণঅভ্যুত্থান হবে, বুঝছেন? History will repeat in Bangladesh again and again, and the society and system Bangladesh are static, not dynamic, because the people don't believe in any dynamic system. They believe in a static system called Islam. Now you can understand what's the root cause of all the problems of Bangladesh. বাংলাদেশের সমস্ত সমস্যার রুট কজটা আপনাকে বুঝতে হবে, অ্যান্ড দেন মেবি ইউ উইল ফাইন্ড আউট দ্য সলিউশন।
Otherwise, the system will repeat again and again, and we'll see the same thing in the history till the final judgment day. এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।